নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা যখন এভিকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, তখন তো এভি কথার উপর আরও রেগে যায়। আর কথার সন্ধান পেতেই অগ্নিও যেহেতু কথার পেছনে চলে আসে, তারপর অগ্নি যে জায়গাটা আন্দাজ করে কথা সেখানেই থাকে, আর তার সাথে থাকে ইন্সপেক্টর পূরবী। এরপর এভিকে পুরো বিষয়টা জানাই, বলে যে আমরা কয়েকটা গাড়ি এদিক থেকে যেতে তো দেখি, কিন্তু হঠাৎ করে কোথায় উধাও হয়ে যায় সেটা আর কিছুতেই বুঝে উঠতে পারছি না। এরকমটা কীভাবে হতে পারে, আর কথাও এটা দেখেছে। এরপর এভি বলে, স্ট্রেঞ্জ, এই বিষয়টা তো সত্যিই অবাক করার দেওয়ার মতো। এরপর কথা খানিকটা এগিয়ে গেলে দেখতে পায় যে কিছু শুকনো গাছ জড়ো করে রাখা হয়েছে। আর কথা দেখে এটা ভাবতে লাগে যে এত সবুজ গাছের মধ্যে এখানে কে শুকনো জড়ো গাছ রেখেছে। ইচ্ছে করে হয়তো কেউ এগুলো এখানে রেখে দিয়েছে। আর সেই গাছগুলো সরাতে গিয়ে কথার পায়ে একটা কাঁটা ফুটে যায়। এরপর এভিও সেইখানে আসে আর পূর্বে বলে, হ্যাঁ, ইয়েস কথা, ইউ আর রাইট, তুমি ঠিকই ধরেছ, এই গাছগুলো এখানে ইচ্ছে করেই রাখা হয়েছে। এরপর এভি সেই ডালাগুলোকে সরিয়ে দেয়। এরপর ডালাগুলো সরিয়ে একটা রাস্তা দেখতে পায়। এরপর রাস্তাটা দেখে সেদিকে তারা ফলো করতে করতে যায়। এরপর কথা এদিকে এভিকে বলে, পাচক মশাই, খুব সাবধানে। এরপর দেখতে পায় যে তারা একটা আড্ডা দেওয়ার মতো জায়গা খুঁজে পায়, যেখানে অনেক কিছু জিনিসপত্র রাখা হয়েছে। এরপর পূরবী ইন্সপেক্টরকে ফোন করে পুরো বিষয়টা জানায়। এরপর লোকেশনে কথা জিজ্ঞাসা করলে কথা ফোনটা নিয়ে নেয়। কথা ফোনটা নিয়ে বলে যে এই যে ঘু ফার্মাসি রিগেন্সের যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে একটু জঙ্গলের মধ্য দিয়ে আসলেই প্রায় 2 কিলোমিটার বাদই একটা ঘরের মতো আছে, সেখানেই আমরা আছি। এরপর পূর্বী বলে, বাবা, বিনায়ক স্যার দেখছি মানুষ চিনতে ভুল করেননি। এরপর এভি কথাকে কথা শুনিয়ে বলে যে মানুষ তো নয়, যেন একটা কম্পাস, পুরোপুরি একেবারে কি করে যে বলে দেয় কে জানে, যত সব ননসেন্স। এরপর আমরা দেখতে পাই যে সেখানে বন্যি ফুল যে কিছু না কিছু একটা করা হচ্ছিল বা বন্যি ফুলের বিষ বানানো হচ্ছিল, সেই সব আয়োজন আর জিনিসপত্র সেখানে রাখা ছিল, যেটা দেখে আন্দাজ করাই যেতে পারে যে এইখানেই কাজগুলো হচ্ছিল। এরপর এভি বলে, তোমরা এই দিকটায় ভালো করে খোঁজো আর আমি সামনের দিকটায় দেখি এই সুড়ঙ্গটা কোথায় গিয়ে শেষ হয়। এরপর এভি তাদেরকে চলে যেতে বারণ করেছে, মানে এভির সঙ্গে যেতে বারণ করেছে। এরপর পূর্বেই সেই দিকটায় যেতে লাগলে তখন কথা বলে, না না দাঁড়াও, পাচক মশাই কিন্তু খুব রেগে আছেন আর উনি বলেছেন না যেতে, তাই আমরা যাব না। এরই মধ্যে দেখা যায় কয়েকজন গুন্ডারা চলে আসে আর কথার পূর্বে লুকোতে যাবে এমন সময় তারাও এসে হাজির হয়ে যায়। বলে যে তোমরা এখানে কেন এসেছো আর কোত্থেকে এসেছো, তোমরা কি করে জানলে। এরপর পূর্বী বলে, না আসলে আমরা তো পড়ে গিয়েছিলাম গর্তে, তাই আসলে এখানে এসে পড়ে গেছি। এরপর তারা বলে যে, ও পড়ে গেছিলে, তোমরা আমাদেরকে ঢপ দিচ্ছ তাই তো। এরপর তাদের দুজনকেই ধরে ফেলে আর এমন সময় এভি এসে তাদের সবাইকে মারধর করতে শুরু করে দেয়। আর একটু পরে দেখা যায় পুলিশরাও চলে আসে আর মারধর করতে করতে এভির হাতে চোটও লেগে যায়। কিন্তু কথা সেটা দেখতে গেলে এভি কথার উপর সে অভিমান আর রাগের মাথায় বলে যে আমার এইসব কিছু লাগবে না, আমি এটা নিজেই ঠিক করে নিতে পারবো। আর এই বলেই তারা চলে যায়। আর অন্যদিকে দেখা যায় সব গুন্ডাদেরকে জেলের মধ্যে আনা হয় আর জেলের মধ্যে আনিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর বিনায়ক স্যার বলেন, যদি একটাও কেউ মুখ না খোলে তাহলে কিন্তু প্রথমে পা থেকে শুরু করে একেবারে মাথা অবধি একেবারে টর্চার চলবে। এরপর পুলিশরা বলে যে অগ্নিপথ স্যার মানে শেফ এভি কোন হাতে যেন ব্যথা পেয়েছিল, ডান হাত, তাই তো, তোদের সবার ডান হাত এগিয়ে দে। এইদিকে বাড়িতে দেখা যায় অগ্নি যে চোট পেয়েছে সেটা নিয়ে জুনি, ঋতু, প্রত্যয়, তারপর বাকি সবাই যা আছে তারা সবাই মিলে এভিকে বলে যে অন্তত তুই একটু ডাক্তারটা তো দেখিয়ে নিতে পারতিস। তখন এভি বলে, আরে আমি ঠিক আছি, এসব তো নর্মাল চোট লেগেছে, কিচ্ছু হবে না। তখন সেই আঘাতের জায়গাটা ধরে বলে যে কারণ এভি তো ব্যথা পায়। তারপর এভিকে বলে, এই তো কিছু হয়নি তাই না, ব্যথা পাচ্ছিস কিন্তু তাও মুখ ফুটে বলতে পারছিস না। এরপর কথা ঝুনিকে ইশারা দিয়ে ডাকে, কারণ কথা যদি এখন চুন হলুদ বাটা নিয়ে যায় তাহলে এভি তো সেটা কোনোভাবেই লাগাবে না।
জুনি যখন এবিকে গিয়ে বলে যে আচ্ছা অগ্নিদা, এটা হাতে লাগিয়ে নাও, তাহলে দেখবে একটু কমে যাবে, তখন চুন হলুদ বাটাটা দেখে এবির সন্দেহ হয়, বলে যে এটা কে বানিয়ে আনলো, আমি কিছু জিজ্ঞাসা করলাম তো। এরপর দেখতে পায় যে লুকিয়ে লুকিয়ে সমস্ত কথাই শুনছিল। তারপর এবি বলে, ও বুঝে গেছি, কিন্তু আমার এসবের কোনো দরকার নেই, আর এই বলে বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর দেখা যায় যে কথা বলে যে আমি জানি আপনি আমার উপর এখন অভিমান করে আছেন। এরপর কথা ঘরের মধ্যে গিয়েই ওই লকেটটা কার আর বাবার কিসের জন্য এই মহিলার সাথে জড়িয়ে আর ওরকম একটা জায়গায় গেল, কিন্তু এটাই বা কি করে সম্ভব, আর বাবাই আর এই ঘু ফার্মাসিউটিক্যালস কি কারণে আর কেনই বা সব ব্র্যাকেটের মধ্যে জড়িয়ে পড়েছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে কলকাতায় এন্ট্রি হয় গুরুজি বাসুদেবের। বাসুদেব গুরুজি যখন হোটেলে এন্ট্রি নেন তখন নিজের আসল নামটা গোপনেই রাখেন, কারণ পরে যদি সময়ে ওনার যদি অসুবিধা হয় তার জন্যে। এদিকে কথা সেই সব রহস্য নিয়ে ভাবতে লাগে যে লকেটটাই বা কার আর কেই বা এই কাজগুলো করতে পারে। এরপর তারা সবাই মানে জুনি, অঙ্কিত আর প্রত্যয় তারা কথার ঘরে আসে, আর কথাকে এসে বলে যে তুমি বিগ ব্রোকে গিয়ে একটু থামাও না, মানে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বিগ ব্রো তো কিছুতেই শুনছিনি না, তুমি যদি যাও কথা বলো তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এরপর কথা বলে, তোমরা তো জানোই পাচক মশাই রাগ কতটা, আর উনি এখন আমার উপর অনেক রেগে আছেন, আর আমি যদি যাই তাহলে কিন্তু আরো চটে যাবেন। তখন সবাই বোঝাই কথাকে, দেখো বিগ ব্রোকে তো তুমি চেনো, তুমি জানো, আর মানবিমানের এসব লড়াই তো একটু লেগেই থাকবে, আর কদিন বাদেই সেটা ঠিক হয়ে যাবে। এরপর কথা বলে, আচ্ছা একজনকে তো আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, সে হচ্ছে রিচা, সে কোথায়? তখন প্রত্যয় বলে, আচ্ছা দাঁড়াও আমি খোঁজ নিচ্ছি। অন্যদিকে দেখা যায় যে বাসুদেব গুরুজি রিচা আর প্রান্তিকের সঙ্গেই দেখা করতে এসেছেন, আর উনি এসেই সবটা জানতে চাইলেন। তখন রিচা যখন কিছু বলতে চায় তখন বাসুজি চুপ করে তাদেরকে চুপ করিয়ে দেয়। এরপর রিচা ভয়ের চোটেও কিছু বলতে পারছিল না, কারণ বাসুদেব কিন্তু খুবই রেগে আছে। বাসুদেব বলেন যে আমি কিন্তু তোমাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলাম, আর অগ্নি কি করে সুস্থ হয়ে ফিরলো এটা তো অসম্ভব, এটা তো ভাবাই যাচ্ছে না। তখন রিচা বলে, ওই যে বুলি নাকি কথা, ওই মেয়েটা নিশ্চয়ই কিছু না কিছু একটা করে অগ্নিকে বাঁচিয়ে ফেলেছে, কারণ কথা তো বোটানির ছাত্রী ছিল, আর সেই নিশ্চয় কিছু না কিছু বানিয়েছে। আই এম শিওর যে এটাই হচ্ছে কথা। তখন প্রান্তিক বলে, হ্যাঁ, নইলে অগ্নিকে বাঁচানো তো কোনো সম্ভবই নয়। এরপর বাসুদেব বলে যে এজন্যই তো আমি ওকে সবার আগে সরানোর প্ল্যান করছিলাম, আর যেই কাজটা আমি প্রান্তিককে দিয়েছি, কিন্তু আফসোস যে সেটা তুমি ফেল্ড করে গেছো, আর তোমরা দুজনই ফেল্ড, আর তারা দুজন কিভাবে এত জিতে যাচ্ছে আর একের পর একের প্ল্যানের উপর আমার জল ঢেলে দিচ্ছে, সেটা তো আমার সহ্য হচ্ছে না, আর না আমি এটা টলারেট করব। যত তাড়াতাড়ি সম্ভব তাদের দুজনকেই শেষ করতে হবে। আর কিছুদিন বাদেই আমাদের মাস টেস্টিংটা হতে যাচ্ছে, তো এই টেস্টিংটা আর এদের দুজনকে দিয়ে করা হোক, তাহলেই তারা দুজনে শেষ হয়ে যাবে আর আমাদের টেস্টিংটাও করা হয়ে যাবে। তা সেটা কি কোনো প্ল্যান করেছো? তখন প্রান্তিক বলে যে হ্যাঁ, জগৎব্রহ্মপুরে সবসময় একটা বড় রথযাত্রার বের হয়, আর সেখানে কিন্তু গুহবাড়ির প্রত্যেকেই যায়, আর আমার মনে হয় এবারও যাবে, তাই সেখানে আমরা কিন্তু কিছু একটা করার প্ল্যান করতে পারি। তখন বাসুদেব বলে, হ্যাঁ, এটাই যেন ফাইনাল আর শেষ প্ল্যান হয়, আর এটা যদি ফেল করে যায় তাহলে আমি জনাবকে কি মুখ দেখাবো। আর এইদিকে দেখা যায় কথা সমীর গুহর ঘরে ঢুকে পড়ে, পরিষ্কার করবে বলে। এই ছুতো নিয়ে যখন ঘরে ঢুকে আর দেখতে পায় যে ঘরটা ফাঁকা আছে, তাই সে সব কিছু জিনিস ছাড়বিন করে দেখে যদি একটা ক্লু পেয়ে যায়, কারণ কথা বারবার এটাই ভেবে যাচ্ছে আর সে কোনো কিছু উপায় পাচ্ছে না, কারণ বাবার সঙ্গে ওই মেয়েটা মানে ওই মহিলাটাকে দেখেছিল কথা, আর সেই বা কে। আর পাচক মশাইকে তো জানানোই হয়নি, কিন্তু এই রহস্যটা আগে আমাকে জানতে হবে, বাবার সঙ্গে ওই মহিলাটা কে ছিলেন, আর বাবাই বা কেন এইসব কাজে জড়িয়ে পড়েছেন, সবটা আমার জানতেই হবে।